নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহে মনের মধ্যে বাংলার পরবর্তী ভিডিও নিয়ে এসে গেছি। আমরা সদানন্দের খুদে জগৎ গল্পটা নিয়ে কথা বলছিলাম। সদানন্দের খুদে জগৎ সত্যজিৎ রায়ের লেখা, আর এই বইটা আরও এক ডজন। এই বইটার থেকে একটা ছোট্ট গল্প। আর আমরা এখন অবধি দেখেছি যে সদানন্দ একজন 13 বছরের বাচ্চা ছেলে, যে অন্য বাচ্চাদের থেকে, ওই বয়সী অন্য বাচ্চাদের থেকে অনেকটাই আলাদা। কারণ সে আমাদের আশপাশে প্রকৃতির এমন অনেক জিনিস নজর করে যেগুলো হয়তো অন্যান্য কেউ ভাবতেও পারে না। অন্য বাচ্চাদের মতো খেলাধুলো করে ছুটোছুটি করেও অতটা আনন্দ পায় না যতটা ও পায় আমাদের আশপাশে প্রকৃতির নানা রকম প্রাণীদের লক্ষ্য করে। যেমন একটা ফড়িং যদি একটা কাঠের ওপর বারবার লাফ দেয়, অথবা একটা কাক যদি ডালের মধ্যে বসে কিরম নড়াচড়া করে, আর অথবা কাঠবিড়ালির খেলা, এই সবগুলো অনেক বেশি নজর করতো। এই সবগুলো দেখা অনেক প্রিয় ছিল। এই ধরনের গল্পগুলো ও যখন বড়দের বলতে চাইতো তারা খুব একটা বিশ্বাস করতো না, পছন্দ করতো না। তাই ও সেই গল্পগুলো আমাদের পাঠকদের সঙ্গে ভাগ করে নিচ্ছে। ও ভাবছে আমরা ওকে অনেক বেশি বিশ্বাস করবো, ভরসা করবো, উড়িয়ে দেবো ওনার কথাগুলো। সেই জন্য ওই গল্পটা শুরু করেছে আমাদের সাথে। ও বলছিল যে পিঁপড়েদের নিয়ে কিছু একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। কি সেটা একটুখানি আমরা গত সপ্তাহে পড়েছিলাম যে গত বছর 1 বছর আগে সদানন্দের খুব জ্বর হয়েছিল, এবং তখনও বিছানায় শুয়ে শুয়ে ওর ঘরের জানলার বাইরে মাদার গাছে কাঠবিড়ালির খেলা বা অন্যান্য জিনিসপত্র দেখছিল। তখন ওর মা ওকে ওষুধ খাওয়াতে এলো, এবং ও ওষুধটা ভালো ছেলের মতো খেয়ে বাইরে একটুখানি জল কুলকুচু করেছিল। মা চলে যাওয়ার পরও দেখলো সেই জলের মধ্যে একটা কালো পিঁপড়ে হাবুডুবু খাচ্ছে। ওর তখন মনে হলো সেই পিঁপড়েটাকে বাঁচাতে হবে। ও তাড়াতাড়ি ব্লটিং পেপার এনে সেই জলটা শুষে নিল এবং পিঁপড়েটা চলে গেল। তাতে ও একটু অবাক হয়েছিল, কিন্তু পরের দিন পিঁপড়েটা যখন আবার ফিরে এলো তখন ও বুঝলো যে পিঁপড়েটা ওকে বন্ধু মনে করছে, ওকে বাঁচিয়ে, সদানন্দকে বাঁচিয়েছিল বলে। আর সেই জন্য ওর সঙ্গে আবার দেখা করতে এসছে সাহস করে পরের দিন। এরপরে কি হলো সেটা আমরা আজকে পড়ব। আমি গত সপ্তাহের লাস্ট প্যারাগ্রাফটা একটু পড়ছি যাতে আমরা কন্টিনিউ করতে পারি। বিকেলের দিকে সূর্য যখন প্রায় মাদার গাছটার পিছনে চলে এসেছে তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। হঠাৎ সেটা শুরুত করে বাইরে এসে জানলায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকের নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। এই অবধি আমরা পড়েছিলাম, এরপর থেকে পড়ি। আমার আগে থেকেই ফোন দিয়ে আটা ছিল। ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম। তার থেকে একটা বেশ বড় দানা বার করে জানলার ওপরে রাখলাম। পিঁপড়েটা হঠাৎ থমকে গেল, তারপর আস্তে আস্তে দানাটার কাছে এগিয়ে গিয়ে সেটাকে বার কয়েক এদিক থেকে ওদিক গুটিয়ে দেখলো। তারপর হঠাৎ কি জানি ভেবে বোঁ করে ঘুরে নর্দমার ভিতরে চলে গেল। আমি ভাবলাম, বারে বা, এমন সুন্দর জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভাই সেটা ফেলে ঠেলে উধাও, তাহলে আসবারই কি দরকার ছিল। তাহলে এখন অবধি আমরা কি দেখছি যে সদানন্দ ওদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বেশ কয়েকটা চিনি আগে থেকে নিজের কাছে এনে জমিয়ে রেখেছিল, বালিশের নিচে লুকিয়ে রেখেছিল একটা কাগজের মধ্যে মুড়ে। তো পিঁপড়েটা আবার এসছে দেখে ও ওর সঙ্গে বন্ধুত্ব করার উদ্দেশ্যে একটা বড় চিনির দানা ওখানে রাখলো। তো অবাক হয়ে দেখলো যে পিঁপড়েটা সেই চিনির দানাটাকে খানিকক্ষণ গুতালো, কিন্তু তারপর চলে গেল। তো ও ভাবছে যে এত ভালো খাবারটা রাখলাম সেটা ফেলে চলে গেল কেন, আর যদি চলেই গেল তাহলে আসলো কেন, এইসব ভাবছে। তখনই কি হলো এরপর আমরা দেখি। কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু এলেন, আর এসে আবার নাড়ি দেখলেন, জিভ দেখলেন, আর বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়ে দেখলেন। ডেকে থেকে বললেন যে তেতো ওষুধটা আরও 2বার খেতে হবে, আর খেলে নাকি 2 দিনের মধ্যেই জ্বর ছেড়ে যাবে। আমার তো শুনেই মন খারাপ হয়ে গেল। জ্বর ছাড়া মানে স্কুল, আর স্কুল মানে দুপুরটা মাটি। দুপুরবেলায় যে যত পিঁপড়ে আসে আমার জানলা দিয়ে। তো সদানন্দকে যে বললাম যে ও একটু অন্য বাচ্চাদের থেকে আলাদা, পিঁপড়ে দেখতে ভালোবাসে, পোকামাকড় তারা কীরকম নড়াচড়া করছে সেই সব দেখতে ভালোবাসে, অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি পৃথিবীটাকে ভালোভাবে চিনতে চায় আমাদের চারপাশে। সেই জন্য হয়তো এইসব, এই যে স্কুল শুরু হয়ে যাবে এবং তাতে যে ও দুপুরটা ও আর পাবে না, পিঁপড়েগুলো কীরকম নড়াচড়া করছে সেই সব জিনিস, অথবা অন্যান্য গাছের মানে ওর ঘরের জানলার বাইরে গাছের মধ্যে কী কী পোকামাকড় বা কী কী পাখি ঠাকি আছে, জন্তু জানোয়ার, কাঠবিড়ালি হোক, সেগুলো যেসব মিস করবে সেইটা ওর কাছে অনেক বেশি দুঃখের। ডাক্তারবাবু তো আসলেন, এসে ওর নাড়ি দেখা মানে পালস দেখা। আমরা যেরকম এইখানে যেটা ধরে পালস দেখি, তো সেই ডাক্তারবাবু নাড়ি দেখে আর ও স্টেথোস্কোপ চেক করে বললেন যে সদানন্দ প্রায় সুস্থ হয়ে গেছে, খালি একটুখানি আরও ওষুধটা 2-1 দিন খেলেই ও সুস্থ হয়ে যাবে, তো স্কুলে যেতে হবে। তো তখন সদানন্দর এইসব কথা ভেবে দুঃখ হলো যে ও আর ওর কোনো বন্ধুদের মানে ও আর কোনো
এই আশপাশের জন্তু জানোয়ার ইত্যাদিদের দেখতে পারবে না, নজর করতে পারবে না, ওদের লক্ষ্য করতে পারবে না, ওদের নড়াচড়া, ওদের জীবনযাত্রা। যাই হোক, ডাক্তারবাবু ঘর থেকে বেরোনো মাত্র আবার জানলার দিকে চাইতেই আমার মন আবার ভালো হয়ে গেল। এবার একটা নয়, একেবারে সার বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে আসছে নর্দমা দিয়ে। নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছে। তো ডাক্তারবাবু বেরোনোর পরে ও কি দেখলো যে বাকি অনেকগুলো পিঁপড়ে এসছে, লাইন দিয়ে একদম এসছে, সার বাঁধা মানে লাইন করে একদম আসা। আর ওর মনে হচ্ছে যে প্রথম যে পিঁপড়েটা সেটা ওর ওই চেনা পিঁপড়ে, যাকে ও বাঁচিয়েছিল, কারণ ও গিয়ে চিনির খবরটা দিয়ে বাকি পিঁপড়েদের নিয়ে এসছে। একটুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম। পিঁপড়েগুলো সবাই একজোটে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল। সে যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যায় না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে, মারো জোয়ান হেইয়ো, আর ভিতরা হেইয়ো, চলে ইঞ্জিন হেইয়ো। এইখানে সদানন্দ যে অন্য বাচ্চাদের থেকে আলাদা সেটা আবার প্রমাণ হয়ে যায়। ও যখন পিঁপড়েদের পরবর্তী কাজগুলো দেখে সেটার মধ্যে খুব বুদ্ধির ছায়া খুঁজে পায়। ও বুঝতে পায় যে মানুষই যে একমাত্র সর্বশ্রেষ্ঠ তা নয়, অন্যান্য জন্তু জানোয়ারও তাদের নিজেদের মতো করে খুব ভালোভাবে এই পৃথিবীতে বেঁচে থাকছে, এবং তাদের নানা রকম কাজকর্ম কিভাবে তাদের জীবন ধারণের মানে সুবিধায় লাগছে, কাজে লাগছে, সেটা এখানে বলছে। যে পিঁপড়েরা যখন অতগুলো খাবার পেলো, তাহলে তখন ওরা কীরকম বুদ্ধি করে সেই ব্যাপারটাকে, সেই খাবারটাকে নিজেদের জন্য জোগাড় করলো কীভাবে। একটুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম। মানে পিঁপড়েরাও যে বুদ্ধি ধরে, সেই সম্মানটুকুও যে ও পিঁপড়েদের প্রতি দেখাতে পারছে, সেখানে বোঝা যায় সদানন্দ কিন্তু অন্য সবার থেকে আলাদা। পিঁপড়েগুলো সবাই একজোটে, মানে পিঁপড়েরা একজোট মানে এক দল হয়ে, মানে সব একসঙ্গে মিলে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে গেল, কারণ নর্দমার ওখানেই ওদের কোথাও একটা ওদের বাড়ি আছে। আর ওর খুব মজা লাগলো সেটা দেখে। ও ভাবলো এটা বেশ একটা অন্যরকম ইউনিক ব্যাপার। ও হয়তো সবাই মানে মানুষকে দেখেছে জিনিসপত্র ঠেলতে বা বয়ে নিয়ে যেতে, কিন্তু পিঁপড়েদেরও যে একই জিনিস দেখবে এবং সেটা দেখে বুঝবে যে এই কাজটার ক্ষেত্রে মানুষরা এবং পিঁপড়েরা যে আলাদা নয়, সেখানেই মানে সেটাই একটু অন্যভাবে ভাবা আর কি, অন্য সবার থেকে আলাদা করে ভাবা। ও ভাবছে যে যদি ও পিঁপড়ে হতো তাহলে নিশ্চয়ই পিঁপড়েদের ভাষায় ও বুঝতে পারতো যে যেমন মানুষ বড় বড় ভারী জিনিসপত্র ঠেলার সময় যেরকম আওয়াজ করে একে অন্যকে উৎসাহ দেওয়ার জন্য, মারো জোয়ান হেইয়ো, অর ভিতরা হেইয়ো, হেইয়ো চলে ইঞ্জিন হেইয়ো, মানে এই বলে বলে যখন শ্রমিকরা অনেক ভারী ভারী জিনিস ঠেলাঠেলি করে নিজেদের উৎসাহ দেয়, তো ও ভাবছে যে পিঁপড়েগুলোও একই কাজ করছে, এবং তারাও তখন ও পিঁপড়ে হলে ঠিক ও পিঁপড়েদের গলায় এই গানগুলোই শুনতে পেত। এখানে মানে বোঝা যায় যে ও সবাইকে যে সম্মান করে, কাউকে ছোট করে না, মানে প্রাণী নির্বিশেষে একটা, মানে পিঁপড়ে কি মানুষ ভাবে যে পিঁপড়ে যে কোনো সময় পায়ের তলায় চাপা পড়ে মারা যেতে পারে, কিন্তু ও যে তাদেরও বাঁচাতে চাইছে বা তাদেরও সম্মানের সাথে তাদের কাজকর্মগুলোকে দেখছে, সেখান থেকে বুদ্ধির মানে উপকরণ খুঁজে পাচ্ছে। হ্যাঁ, সেখানেই দেখা যায় যে ওর ভাবনা চিন্তাটা একদম আলাদা। এরপরে নেক্সট প্যারাগ্রাফটা পড়বো আমরা, সেটা আজকে শেষ। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুব খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানলার কথা মনে হতো, না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্যই আমি আসার আগে রোজই 2-3টে চিনির দানা জানলায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। তো যেটা ভেবেছিল ডাক্তারবাবু যখন বলেছিল ওকে স্কুলে যেতে হবে, তখন যেটা ভেবে ওর মনে দুঃখ হয়েছিল যে আর দেখতে পাবে না পিঁপড়েদের, সত্যিই তাই হচ্ছে। ও ক্লাসে বসে ওর খালি ওর জানলার কথা মনে পড়তো, হ্যাঁ, স্কুলে গিয়ে, কারণ ওর মনে হতো ওখানেই নিশ্চয়ই পিঁপড়েরা সবাই আসছে, কত ধরনের পিঁপড়ে তারা আসা যাওয়া করছে, বারবার ঘুরে যাচ্ছে, সেসবও কিছুই দেখতে পাচ্ছে না। কিন্তু ও কী করতো, ওদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য রোজ 2-3টে চিনির দানা জানলায় রেখে আসতো, আর বিকেলবেলা গিয়ে ফিরতো, সে গিয়ে দেখতো সেগুলো আর নেই। মানে পিঁপড়েরা যে আশা করে থাকছে যে ওদের জন্য কিছু খাবার থাকবে ওই জানলায়, সেই ভেবে ওরা রোজ আসতো দল বেঁধে, এবং এসে সেই চিনির দানাগুলোকে নিয়েও যেত। সদানন্দ বুঝতো যে ওরা এসেছিল, এবং একটু একটু করে একটা অদৃশ্য একটা বন্ধন হয়তো ওদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছিলো, পিঁপড়ে এবং সদানন্দের মধ্যে। কি জানি, দেখা যাক পরবর্তীকালে সদানন্দ অন্যান্য কাজকর্ম করে কিনা, যেখানে পিঁপড়েরা বোঝে যে সদানন্দ সত্যিই ওদের কথা ভাবে। হয়তো আরও কিছু ঘটনা আছে এই গল্পটার মধ্যে, সেটা আমরা আগামী সপ্তাহগুলো দেখতে পাবো। আমি বুঝেছি যে এইটা শেষ করতে বেশ মানে মাস 3-এর কাছাকাছি আমাদের লেগে যাবে। যাই হোক, আমাদের তাড়া তো নেই, সময় নিয়ে গল্পটাকে পড়বো, তাহলেই আমরা গল্পটাকে ভালোভাবে উপভোগ করতে পারবো। এবার আমি ইংলিশটা পড়ে নিচ্ছি। Hello all, today we start with the third part of this story. If you remember, we were reading from this book, আরও 1 ডজন by সত্যজিৎ রায়,
The story's name was Shodanonder Khude Jogot. So just to recap briefly, Shodananda, whose name means one who is always happy, is someone who does not bond well with his friends because of his unique point of view. He is a mature 13-year-old boy who knows it is not nice to or is not possible always to laugh in any situation. He also notices and finds humor in unusual things around which often go unnoticed by others. He is very observant and notices minute things in the nature around and also finds joy watching the birds, animals and insects around doing their activities. A year ago, when he was suffering from fever and had accidentally caused a black ant to almost drown, but luckily he noticed in time and soaked away all the water, rescuing that ant. The ant fled but came back the next day, and this is where we will start today. In the first paragraph, আমার আগে থেকেই ফোন দিয়ে আটা ছিল, ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম, তার থেকে একটা বেশ বড় দানা বার করে জানলার উপরে রাখলাম. We see that Shodananda had already anticipated the ant's arrival and in preparation had saved a bit of sugar from the pantry, had wrapped it in a piece of paper and had kept it hidden under his pillow. From that he kept a big granule of sugar, one single granule, and kept it on the windowsill where the ant was already strolling. পিঁপড়েটা হঠাৎ থমকে গেল, তারপর আস্তে আস্তে দানাটার কাছে এগিয়ে গিয়ে সেটাকে বার কয়েক এদিক থেকে ওদিক গুটিয়ে দেখলো, তারপর হঠাৎ কি জানি ভেবে বোঁ করে ঘুরে নর্দমার ভিতর চলে গেল. In this next paragraph, Shodananda indicates that the ant was surprised on seeing the sugar granule and then came closer to it and tried to feel it, tried to hit it from side to side and tried to feel it. Then it suddenly turned around and rushed back to the drain where he was probably staying, where his house was. আমি ভাবলাম বারে বা এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভাই সেটা ফেলে টেলে উধাও, তাহলে আসবারই কি দরকার ছিল. In this next paragraph, Shodananda was wondering that why did the ant leave such a wonderful food item gifted to him, and then wondered that why did he come if he had to leave already. Now in the next 3 paragraphs, কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এলেন, এসে আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন আর বুকে পেটে স্টেথোস্কোপ লাগিয়ে দেখলেন, দেখে ঠেকে বললেন যে তেতো ওষুধটা আরও 2 বার খেতে হবে আর খেলে নাকি 2 দিনের মধ্যেই জ্বর ছেড়ে যাবে. আমার তো শুনেই মন খারাপ হয়ে গেল. জ্বর ছাড়া মানে স্কুল, আর স্কুল মানেই দুপুরটা মাটি, দুপুরবেলায় যে যত পিঁপড়ে আসে আমার জানলা দিয়ে. যাই হোক, ডাক্তারবাবু ঘর থেকে বেরোনো মাত্র আবার জানলার দিকে চাইতেই আমার মন আবার ভালো হয়ে গেল. In these 3 paragraphs, we find that the doctor had come to check Shodananda. He checked Shodananda's pulse, tongue, used a stethoscope and checked his heartbeat. Then the doctor said that 2 more days Shodananda has to have that bitter medicine which he was already having, and then he will be free of the fever and can rejoin school. This wasn't a very happy news for Shodananda, who thought that going to school meant missing his afternoons watching that windowsill, because that is when exactly all the ants come to his window. As soon as the doctor left his room, he glanced at the window immediately and there was something which immediately made him happy. এবার একটা না একেবারে সার বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে আসছে নর্দমা দিয়ে. নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওইকে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছে. So in this paragraph we find the reason for his happiness. We see that a bunch of ants had come out from the drain in a line led by the first ant whom Shodananda had saved the previous day. Surely this ant had informed the others about the food and got all of them at the window to carry the food. In the next paragraph, let's read that. একটুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম. পিঁপড়েগুলো সবাই একজোটে চিনির ডানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল. সে যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যায় না. আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে মারো জওয়ান হেইও অর ভিতরা হেইও চলে ইঞ্জিন হেইও. Shodananda, in this paragraph, Shodananda notices the intelligence of the ants when he sees that all the ants unitedly push that single granule towards their house near the drain. He finds the entire sequence extremely funny and very similar to humans, and he imagines that if he was an ant, he would have surely heard them singing a song which is usually sung by human laborers to encourage each other when they're pushing heavy materials from one location to another. So he basically actually considers them very similar to humans, even though they are like a very tiny animal and they can be crushed by humans any moment. But in this activity, he finds them very similar to humans and equally intelligent also. So this is where we find that he really respects every living being, and we realize that Shodananda indeed is very different from others. We'll read the last paragraph for today.
জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুব খারাপ লাগতো, ক্লাসে বসে খালি আমার জানলার কথা মনে হতো। না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্যই আমি আসার আগে রোজই 2-4টে চিনির দানা জানলায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। Here we find that Shodanonder had to rejoin school on being cured of all illness, but is not at all happy about it. Instead, he kept on wandering about his window constantly, thinking about the variety of ants who might be coming to and leaving the window sill continuously. He would, however, leave 2 to 3 granules of sugar every day at the window in the morning and would find them gone when he would return in the late afternoon from his school. So this is how he was trying to create a bond with the ants. We'll see in the next parts that how more instances happen where we see that Shodananda is actually respecting ants, or trying to do something good for them, trying to help them. There are multiple incidents which we'll find in the next episodes, next videos. For now, we'll end today. As I always say towards the end, like, share, subscribe, comment. Keep Bangla in your heart. And wait for Shodananda in the next week. Let's see how his and the ants' friendship develops further. তাহলে এখানেই আজকে শেষ করছি। সদানন্দ আর ওর বন্ধু পিঁপড়েদের পরবর্তী অংশগুলোতে কি হলো সেটা জানার জন্য ভিডিওতে নিশ্চয়ই চোখ রেখো, কারণ অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা পাবে পরবর্তী এপিসোডগুলোতে, যখন দেখবে সদানন্দ কীভাবে পিঁপড়েদের সাহায্য করার চেষ্টা করেছে বা ওদের বন্ধু হওয়ার চেষ্টা করেছে। খুব অদ্ভুত, খুব মজাদার সব একটা গল্প। তাই সঙ্গে থেকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। মনের মধ্যে সবসময় বাংলাকে রেখো, আর সবাই ভালো থেকো। আগামী সপ্তাহে দেখা হবে। টাটা।